হ্যারি পটার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা পড়ছি হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান। লিখেছেন জে.কে. রাউলিং, অনুবাদ করেছেন মনিরুজ্জামান। প্রথম অধ্যায়, একটি অস্বাভাবিক জন্মদিন। সাংঘাতিক রকমের অস্বাভাবিক ছেলে হ্যারি পটার, এবং অন্য যে কোনো সময়ের তুলনায় গ্রীষ্মকালীন ছুটিটাকে সে ঘৃণা করত সবচাইতে বেশি। হোমওয়ার্কটা সে করতে চাইতো ঠিকই, কিন্তু বাধ্য হতো গোপনে একেবারে শেষ রাতে করতে। এবং সে ছিল জাদুবিদ্যায় ওস্তাদ এক ক্ষুদে জাদুকর। সময়টা মধ্যরাত। হ্যারি পটার বিছানায় উপুর হয়ে শুয়ে আছে, কম্বলটা তাঁবুর মতো করে একেবারে মাথার উপর পর্যন্ত টানা, হাতে টর্চ এবং বালিশের উপরে খোলা বাথিল্ডা ব্যাকশিল্ডের লেখা ম্যাজিকের ইতিহাস বই। ভ্রু কুঁচকে হ্যারি পটার খোলা বইয়ের পাতার উপর থেকে নিচ পর্যন্ত ঈগল পাখার কলমটা টেনে নিয়ে গেল। সে খুঁজছে এমন কিছু যেটা তাকে চতুর্দশ শতাব্দীতে ডাইনি পোড়ানোর ঘটনা ছিল একেবারে অর্থহীন আলোচনা করো রচনাটি লিখতে সাহায্য করবে। একটা সম্ভাব্য প্যারার উপরে এসে ঈগল পাখার কলমটা থামল। হ্যারি তার গোল চশমাটা নাকের উপরে ঠেলে দিয়ে টর্চটাকে বইয়ের আরও কাছে নিয়ে পড়তে শুরু করল। যেসব মানুষ জাদুবিদ্যা জানে না তারা মধ্যযুগে জাদু বা ম্যাজিককে বিশেষভাবে ভয় পেত, কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারত না। কোনো কোনো বিরল ঘটনায় তারা হয়তো আসল ডাইনি এবং জাদুকর ধরতে পারত, কিন্তু আগুনে পোড়ানোর কোনো কার্যকর প্রভাব ওদের উপর পড়ত না। ডাইনি অথবা জাদুকর যেই হোক না কেন, আগুনের মধ্যে হিম একটা মৌলিক মায়ায় নিজেকে জড়িয়ে নিত, ব্যথায় চিৎকার করবার ভান করত। আসলে এ সময় তারা মৃদু রোমাঞ্চকর এক শিহরণ উপভোগ করত। বস্তুত ওয়েলডিন দি উইয়ার্ড নামের একজন নিজে পড়তে এত মজা পেত যে সে বিভিন্ন ছদ্মবেশে নিজেই কমপক্ষে ৪৭ বার ধরা দিয়েছিল পড়ার জন্য। দাঁতের ফাঁকে ঈগল পাখাটা ধরে হ্যারি বালিশের নিচ থেকে কালির দোয়াত আর পার্চমেন্টের রোলটা বের করার চেষ্টা করল। খুব সাবধানে কালির দোয়াতটা খুলে পাখার কলমটা ডুবিয়ে হ্যারি লিখতে শুরু করল। মাঝে মাঝে থামছে, তা কান পেতে শোনার চেষ্টা করছে। কোনো একজন ডার্সলি যদি বাথরুমে যাওয়ার পথে ওর কলমের খসখসানি শুনতে পায় তাহলেই দফারফা শেষ। সারা গ্রীষ্মটাই ওর কাটাতে হবে সিঁড়ির নিচে কাপবোর্ডে আটক অবস্থায়। প্রাইভেট ড্রাইভের ৪ নম্বর বাড়ির ডার্সলে পরিবার হচ্ছে হ্যারির গ্রীষ্মকালীন ছুটির সবচেয়ে বড় শত্রু। ওদের জন্যে প্রতিবারই ওর ছুটিটা মাঠে মারা যায়। অথচ এই ডার্সলি পরিবারটাই, অর্থাৎ আঙ্কেল ভার্নন, আন্ট পেটুনিয়া এবং তাদের ছেলে ডাডলি হচ্ছে হ্যারির একমাত্র জীবিত আত্মীয়। ওরা মাগল এবং জাদুবিদ্যার প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা একেবারেই মধ্যযুগীয়। হ্যারির মৃত মা বাবা নিজেরা ছিলেন ডাইনি এবং জাদুকর, কিন্তু ডার্সলিদের বাড়িতে কখনোই ওদের নাম উচ্চারণ করা হয় না। বছরের পর বছর আঙ্কেল ভার্নন এবং আন্টি পেট্রোনিয়া দুজনেই আশা করে আসছেন হ্যারিকে যথাসম্ভব দিনহীন অবস্থায় রাখতে পারলে হয়তো তার ভিতরের জাদু ক্ষমতাটাকে ধ্বংস করা যাবে। বলা বাহুল্য তারা ব্যর্থ হয়েছেন। অবশ্য এর জন্য রাগও তাদের কম নয়, এবং এখন ভয়ে ভয়ে আছেন কে যে কখন জেনে ফেলে হ্যারি গত 2 বছরের বেশিরভাগ সময়টা কাটাচ্ছে হগওয়ার্টসের ডাইনি ও জাদুবিদ্যা স্কুলে। আজকাল ডার্সলিরা যেটা করতে পারে সেটা হচ্ছে গ্রীষ্মের ছুটির শুরুতে হ্যারির জাদুর কাঠি, মায়ার বা জাদুবিদ্যার বই, কড়াই এবং লম্বা ঝাড়ু বা ব্রুমস্টিকটা তালা মেরে রাখতে, আর প্রতিবেশীদের সঙ্গে হ্যারির কথা বলার উপরে নিষেধাজ্ঞা জারি করতে। জাদুর বইটি হাতছাড়া হওয়াতে হ্যারি মুশকিলেই পড়েছে, কারণ হগওয়ার্টসের টিচাররা অনেক হোমওয়ার্ক দিয়েছেন। অবশ্য ছুটির প্রথম সপ্তাহেই হ্যারি এক সুযোগে নিচের কাপবোর্ডের তালা খুলে কয়েকটি বই নিয়ে এসে তার ঘরে লুকিয়ে রেখেছে।
ডার্সলি পরিবার তখন বাগানে পাড়াপড়শিকে শুনিয়ে শুনিয়ে তাদের নতুন গাড়ির তারিফ করছিল। চাদরে কালির দাগ না পেলেই হলো, ডার্সলিরা জানতেও পারবে না যে সে রাতে লুকিয়ে লুকিয়ে ম্যাজিকের বই পড়ছে। এই মুহূর্তে হ্যারি আঙ্কেল আন্টির সঙ্গে কোনো ঝামেলা বাঁধাতে চাচ্ছে না। ওরা এমনিতেই ক্ষেপে আছেন ওর উপর। কারণটা হগওয়ার্টসের সহপাঠী তার বন্ধু জাদুকর রন উইজলির টেলিফোন। এদের পুরো পরিবারটাই ডাইনি জাদুকরের পরিবার। তার মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রেই ও অনেক কিছু জানে যা হ্যারি জানে না, কিন্তু কখনো টেলিফোন ব্যবহার করে না। সেদিন যে কেন করেছিল? ভাগ্যের দোষে আঙ্কেল ভার্ননই বা কেন টেলিফোনটা ধরলেন? ভার্নন ডার্সলি বলছি। রন কথা বলছে শুনে সে সময়ে হ্যারি ঘরে উপস্থিত ছিল এবং ভয়ে একেবারে হিম হয়ে গেল। হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আমি হ্যারি পটারের সঙ্গে কথা বলতে চাইছি। রন এত জোরে চিৎকার করছিল যে আঙ্কেল ভার্নন একেবারে লাফিয়ে উঠে ফোনের রিসিভারটা কান থেকে 1 ফুট দূরে সরিয়ে ধরলেন। ভয় আর শঙ্কা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওটার দিকে। কে কে কথা বলছো? রিসিভারটার দিকে তিনি গর্জন ছুড়ে দিলেন। কে তুমি? রন উইজলি, পাল্টা চিৎকার করল রন। যেন ফুটবল মাঠের এ মাথা ও মাথা থেকে দুজনে কথা বলবার চেষ্টা করছে। আমি হ্যারির স্কুলের বন্ধু। এবার রিসিভারটাকে 1 হাত দূরে ধরলেন আঙ্কেল ভার্নন, যেন ভয় পেলেন ওটা ফেটে যেতে পারে। সগর্জনে বললেন, আমি জানি না তুমি কোন স্কুলের কথা বলছো, আর এখানে কোনো হ্যারি পটার নেই। কখনো ফোন করবে না, কখনোই আমার পরিবারের কাছাকাছি আসার চেষ্টা করবে না। বলে রিসিভারটা এমনভাবে রাখলেন যেন ওটা একটা বিষাক্ত সাপ তিনি ছুঁড়ে ফেলেছেন। এরপর যেটা ঘটল সেটা আরও ভয়াবহ। কোন সাহসে তোমার মতো একজনকে এই টেলিফোন নাম্বার দিয়েছ? চিৎকার করে উঠলেন তিনি হ্যারির উদ্দেশ্যে। তার মুখের ছিটানো থুতু এসে লাগলো হ্যারির চোখে মুখে। অবশ্য রন বুঝতে পেরেছিল যে হ্যারিকে সে বিপদেই ফেলেছে, আর কোনোদিন ফোন করেনি। হগওয়ার্টসের আরেক বন্ধু হারমিয়ন গ্রেঞ্জারও ফোন করেনি। নিশ্চয়ই রন তাকে সাবধান করে দিয়েছে। 5 সপ্তাহ ধরে উইজার্ড বন্ধুদের কাছ থেকে একটা শব্দও শোনেনি হ্যারি। এর মধ্যে অবশ্য ছোট্ট একটা পরিবর্তন হয়েছে, এবং সেটা ভালোর দিকেই। আঙ্কেল ভার্নন অনুমতি দিয়েছেন রাতের বেলায় হ্যারি তার পেঁচা হেডউইককে ছেড়ে দিতে পারে। এর জন্য অবশ্য হ্যারিকে প্রতিজ্ঞা করতে হয়েছে হেডউইককে সে কখনোই বন্ধুদের কাছে চিঠি পাঠানোর কাজে ব্যবহার করবে না। অনুমতিটা দিতে আঙ্কেল ভার্নন বাধ্যই হয়েছেন বলা যায়। খাঁচায় বন্ধ করে রাখলে হেডউইক যা চেঁচামেচি করে তা সহ্য করা যায় না। ওয়েলডিলিন দি উইয়ার্ড সম্পর্কে লেখা শেষ করে হ্যারি আবার কান পাতল। তার বিশালদেহী চাচাতো ভাইয়ের নসিকার গর্জনই রাতের নীরবতা ভাঙছে। নিশ্চয়ই অনেক রাত হয়েছে। ক্লান্তিতে হ্যারির চোখ বুজে আসছে। আজ এ পর্যন্তই থাক, লেখাটা কাল শেষ করা যাবে। কালির দোয়াতের মুখ বন্ধ করল। বিছানার নিচ থেকে একটা বহু পুরনো বালিশের অয়ার বের করল। অয়ারের ভেতর টর্চ, ম্যাজিকের ইতিহাস বইখানা, তার লেখা, পালকের কলম এবং দোয়ারটা রাখল। বিছানা থেকে নামালো। সম্পত্তিটা তার বিছানার নিচে আলগা করে রাখা একটা ফ্লোরবোর্ডের তলায় লুকিয়ে রাখল। ঘড়িটা দেখল, রাত 1টা বাজে। হ্যারির পেটের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে লাফিয়ে উঠল। 1 ঘন্টা আগেই সে 13 বছর পেরিয়ে এলো, আর তার কিনা কোনো খবরই নেই। আর একটি অস্বাভাবিক ব্যাপার হচ্ছে নিজের জন্মদিন সম্পর্কে খোদ হ্যারিরই কত কম আগ্রহ। জীবনে সে জন্মদিনের কোনো কার্ড পায়নি। ডার্সলিরা গত 2টো জন্মদিনে তাকে একদমই মনে করেনি। এবারেরটা মনে রাখবে তেমনটা বিশ্বাস করারও কোনো কারণ নেই। অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে হ্যারি জানালার কাছে দাঁড়ালো, ঝুঁকল বাইরের দিকে। দীর্ঘক্ষণ কম্বলের নিচে কাটানোর পর বাইরের ঠান্ডা বাতাস হ্যারির চোখে মুখে মধুর পরশ বুড়িয়ে দিয়ে গেল যেন। হেডউইকের শূন্য খাঁচাটা শুধু ঝুলছে। 2 রাত ধরে পেঁচাটা নেই। অবশ্য এতে হ্যারি ঘাবড়ে যায়নি মোটেও। এরকম আগে আরও করেছে হেডউইক। হ্যারি আশা করছে তার ফিরে আসার সময় হয়ে এসেছে।
এই বাড়ির একমাত্র জীবিত প্রাণী হচ্ছে এই পেঁচা, যে হ্যারিকে দেখে কুঁকড়ে যায় না। বয়সের তুলনায় হ্যারি এখনও বেশ অগোছালো এবং হাড্ডিসার। অবশ্য গত 1 বছরে সে একটু লম্বা হয়েছে, কুচকুচে কালো চুল বরাবরের মতোই এবং অবাধ্য। চশমার কাচের পেছনে একজোড়া উজ্জ্বল সবুজ চোখ। কপালে চুলের ফাঁকে স্পষ্ট দেখা যায় সরু একটা দাগ, যেন বিদ্যুতের একটি ফালি। হ্যারির মধ্যে যত অস্বাভাবিকতা রয়েছে তার মধ্যে সবচাইতে বিশিষ্ট হলো কপালের এই দাগ। ডার্সলিরা গত 10 বছর ধরে যা ভেবে আসছে তা হলো এই দাগটি সেই মোটর অ্যাক্সিডেন্টের স্মৃতি, যে মোটর অ্যাক্সিডেন্টে হ্যারির বাবা মা মারা গেছেন বলে ওরা বিশ্বাস করে। কিন্তু মোটেই সেরকম কিছু ঘটেনি। লিলি এবং জেমস পর্টার কোনো সড়ক দুর্ঘটনায় মারা যাননি, তাদেরকে হত্যা করা হয়েছে। হত্যা করেছে 100 বছরের মধ্যে সবচাইতে ভীতিকর লর্ড ভোল্ডেমর্ট। একই আক্রমণ থেকে হ্যারি অল্পের জন্য বেঁচে গিয়েছিল বলে কপালে সামান্য একটি দাগের চিহ্ন রয়ে গেছে, কারণ ভোল্ডেমর্টের আক্রমণটা তাকে না মেরে রিবাউন্ড হয়ে তার দিকেই ফিরে গিয়েছিল। প্রায় মরমর অবস্থায় ভোল্ডেমর্ট পালিয়ে সে যাত্রা বেঁচে গিয়েছিলেন। হগওয়ার্টসে আসার পর হ্যারিকেও ওর মুখোমুখি হতে হয়েছে। অন্ধকার জানালায় দাঁড়িয়ে তাদের সর্বশেষ মোলাকাতের কথা ভেবে হ্যারি মনে হলো সে ভাগ্যবান বলেই 13তম জন্মদিনটাকে সে দেখতে পাচ্ছে। তারাভরা আকাশটার দিকে আবার তাকালো হ্যারি। খুঁজল যদি দেখা যায় হেডউইগ তার দিকে উড়ে আসছে, হয়তো ঠোঁটে ঝুলছে মরা ইঁদুর। সামনের বাড়িগুলোর ছাদের উপর দিয়ে অনেকক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকার পর হ্যারি বুঝতে পারল কি দেখছে সে। সোনালি চাঁদটাকে পেছনে রেখে প্রতি মুহূর্তে বড় হচ্ছে একটি অদ্ভুত উড়ন্ত জীব। জোরে জোরে পাখা চালিয়ে তার দিকেই উড়ে আসছে, একেবারে কাছে চলে এসেছে। এক মুহূর্তের জন্য হ্যারি ভাবল জানালাটা বন্ধ করে দেবে। ঠিক তখনই রহস্যময় প্রাণীটা রাস্তার একটা বাতির উপর দিয়ে উড়ে এলো। উড়ন্ত জীবটার পরিচয় সম্পর্কে হ্যারির আর কোনো সন্দেহ রইল না। হ্যারি লাফিয়ে উঠে জানালার একদিকে সরে গেল। জানালা দিয়ে সবেগে ঢুকলো 3টি পেঁচা। 2টো পেঁচা বহন করে নিয়ে উঠছে অন্যটিকে এবং মনে হচ্ছে তৃতীয়টি জ্ঞান হারিয়েছে। আস্তে একটা ভোভো শব্দ করে ওরা বসলো হ্যারির বিছানায়। মাঝের ধূসর বিশাল পেঁচাটার ডান দিকে গড়িয়ে পড়ে একেবারে নিঃশব্দ নিস্থর হয়ে গেল। ওটার পায়ে বিরাট একটা প্যাকেট বাঁধা। জ্ঞানহারা পেঁচাটাকে মুহূর্তের মধ্যে চিনে ফেলল হ্যারি। ওটার নাম এরল, নিবাস উইজলি পরিবার। দৌড়ে হ্যারি বিছানার কাছে গিয়ে এরলের পা থেকে প্যাকেটটি মুক্ত করল। বুকে করে এরলকে হেডউইকের খাঁচায় নিয়ে এলো। এরল ঝাপসা একটা চোখ মেলে দুর্বলভাবে যেন ধন্যবাদ জানিয়ে পানি খেতে শুরু করল। এবার হ্যারি অন্য 2টো পেঁচার দিকে নজর দিল। তুষারের মতো সাদা বড় মেয়ে পেঁচাটি তার নিজের পেঁচা হেডউইক। ওটাও একটা পার্সেল বহন করছিল এবং কেন জানি নিজেই নিজের উপর খুব সন্তুষ্ট দেখাচ্ছিল। যেমনি হ্যারি ওকে ভারমুক্ত করল অমনি ঠোঁট দিয়ে হ্যারিকে আদরের ঠোকর দিয়ে ওটা উড়ে গেল এরলের কাছে। তৃতীয় পেঁচাটিকে চিনতে পারল না, কিন্তু বাদামি সুন্দর পেঁচাটি কোত্থেকে এসেছে তা এক নিমেষেই হ্যারি বুঝতে পারল। তৃতীয় একটা পার্সেল ছাড়াও ওটা একটা চিঠি নিয়ে এসেছে, যে চিঠিতে হগওয়ার্টসের প্রতীক রয়েছে। পেঁচার কাছ থেকে হ্যারি চিঠি এবং পার্সেল বুঝে নিতেই ওটা গম্ভীরভাবে নিজের পালকগুলো ঠিকঠাক করে নিল এবং পাখা মেলে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। হ্যারি বিছানায় গিয়ে বসল। এরলের আনা প্যাকেটটি নিয়ে বাদামি রঙের মোড়কটা খুলল। জীবনের প্রথম জন্মদিনের কার্ড এবং সোনায় মোড়ানো উপহার পেল হ্যারি। কাপা কাপা আঙুল দিয়ে খামটা খুলল ও। কাগজের 2টো টুকরো পড়ে গেল খাম থেকে। কাগজ দুটোর একটি হচ্ছে একটি চিঠি আর একটি খবরের কাগজের কাটিং। পেপার কাটিংটা নিশ্চিন্তভাবেই জাদু দৈনিক দ্য ডেইলি প্রফিটের, কারণ সাদা কালো ছবির লোকগুলো নড়ছে। আর হ্যারি পেপার কাটিংটা তুলে নিয়ে পড়তে শুরু করল। গ্র্যান্ড পুরস্কার পেলেন ম্যাজিক মন্ত্রণালয়ের কর্মচারী। ম্যাজিক মন্ত্রণালয়ের মাগল আর্টিফ্যাক্টস দপ্তরের প্রধান জনাব আর্থার উইসলি ডেইলি প্রফিটের বার্ষিক গ্র্যান্ড পুরস্কার গ্যালিয়ন ড্র জিতে নিয়েছেন। পুরস্কার পেয়ে আনন্দিত মিস্টার উইজলি ডেইলি প্রফিটকে বলেছেন, আমরা এই সোনা গ্রীষ্মকালীন ছুটিতে মিশরে যেতে খরচ করব। ওখানে রয়েছে আমাদের বড় ছেলে বিল,
কাজ করছে সাপ ভঙ্গকারী হিসেবে গ্রিঙ্গর্স উইজার্ডিং ব্যাংকের জন্য। হগওয়ার্টসে নতুন বছর শুরু হওয়ার আগে উইজলি পরিবার মিশরে থাকবে 1 মাস। এই স্কুলটিতে উইজলি পরিবারের 5টি ছেলেমেয়ে পড়াশোনা করেছে। হ্যারি ছবিটা তুলে নিল। ওর সারা মুখে একটি শব্দহীন হাসি ছড়িয়ে পড়ল। সে দেখল বিরাট এক পিরামিডের সামনে দাঁড়িয়ে উইজলি পরিবারের 9 জনই। তারা তার দিকে প্রবল বেগে হাত নাড়ছে। পরিবারটি অত্যন্ত ভালো, কিন্তু খুবই গরিব। হ্যারি ভাবতেই পারে না এই পরিবারটি ছাড়া অন্য কারো একতাল সোনা জেতার অধিকার রয়েছে। এরপর রনের লেখা চিঠিটা তুলে নিয়ে সে পড়তে শুরু করল। প্রিয় হ্যারি, শুভ জন্মদিন। টেলিফোন করার ব্যাপারে আমি সত্যিই দুঃখিত। আশা করি মাগুলগুলো এ নিয়ে তোমাকে জ্বালাতন করেনি। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন আমার চিৎকার করা মোটেই উচিত হয়নি। মিশর একটা চমৎকার জায়গা। বিল আমাদেরকে সবগুলো সমাধি দেখিয়ে বেরিয়েছে। বললে বিশ্বাস করবে না, প্রাচীনকালের জাদুকরের মিশরীয়দের উপর যে কত রকম অভিশাপ দিয়ে রেখেছেন। জিনিকে মা শেষ পিরামিডটাতে যেতেই দেয়নি। ওখানে মাগলদের অতিরিক্ত মাথা গজানোর ভাঙাচোরা রূপান্তরিত কঙ্কালগুলো ছিল। বাবার ডেইলি প্রফিট লটারি পেয়েছে, আমি বিশ্বাসই করতে পারিনি। 700 গ্যালিয়ন। অবশ্য তার বেশিরভাগটাই মিশর ভ্রমণে বেরিয়ে যাবে, কিন্তু আমাকেও আগামী বছরের জন্য একটা জাদুর কাঠি কিনে দেবে। হ্যারির ভালো করেই মনে আছে ঘটনাটা। ওরা দুজন যেবার গাড়ি উড়িয়ে নিয়ে হগওয়ার্টসের স্কুলের মাঠে একটা গাছের উপর গিয়ে পড়েছিল, সেবারই রন তার পুরনো জাদুর কাঠিটা ভেঙে ফেলেছিল। স্কুল শুরু হওয়ার সপ্তাহখানেক আগে আমরা ফিরব। আমাদেরকে লন্ডন পর্যন্ত যেতে হবে নতুন বই আর জাদুর কাঠির জন্য। সেখানে কি তোমার সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনা আছে? মাগলগুলোকে তোমার সর্বনাশ করতে দিও না। লন্ডনে আসার চেষ্টা করো, রন। পুনশ্চ পার্সির হেড বয় হওয়ায় চিঠিটা সে গত সপ্তাহে পেয়েছে। হ্যারি আবার ছবিটা দেখল। হগওয়ার্টসের 7ম অর্থাৎ শেষ বছরের পার্সিকে বিশেষভাবে আত্মসন্তুষ্ট মনে হচ্ছিল। স্টাইল করে পরা ফেস টুপিটার উপর ওর হেড বয় ব্যাজটা আটকানো। মিশরীয় সূর্যের আলো ওর চশমা থেকে যেন ঠিকরে বের হচ্ছিল। এতক্ষণে প্রেজেন্টার দিকে নজর দিল হ্যারি। উপরের মোড়ক খুলল। ভেতরে পাওয়া গেল কাচের ছোট্ট লাট্টু একটা। নিচে রনের আরেকটা চিঠি। হ্যারি, এটা হচ্ছে একটা বিশেষ পকেট স্নিকোস্কোপ। আশেপাশে যদি বিশ্বাস না করবার মতো কেউ থাকে, তবে এটা নিজে নিজেই জ্বলে উঠে ঘুরতে শুরু করবে। বিল বলে এটা একটা বাজে জিনিস। উইজার্ড ট্যুরিস্টদের গছিয়ে দেয়া হয়। ওর এরকম ধারণা হওয়ার কারণ গত রাতে ডিনারের সময় ওটা জ্বলে উঠেছিল। কিন্তু ও তো জানে না ফ্রেড আর জর্জ ওর স্যুপের মধ্যে পানপা দিয়ে রেখেছিল। এ কারণেই ওটা জ্বলে উঠেছিল। বেডসাইড টেবিলের উপর স্নিকোস্কোপটা রাখল হ্যারি। আলোর উপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল ওটা। ঘড়ির কাঁটা থেকে বিচ্ছুরিত আলো ওটাতে প্রতিফলিত হচ্ছে দেখল হ্যারি। কয়েক মুহূর্ত সন্তুষ্ট চিত্তে ওটার দিকে তাকিয়ে থেকে হ্যারি হেডউইগের আনা পার্সেলটা তুলে নিল। এটার ভেতরেও দেখতে পেল কাগজে মোড়া একটা প্রেজেন্ট কার্ড এবং একটা চিঠি রয়েছে। চিঠিটা হারমিওনের লেখা। প্রিয় হ্যারি, তোমার ভার্নন আঙ্কেলকে ফোন করা নিয়ে ঘটে যাওয়া বিপত্তি সম্পর্কে রন আমাকে চিঠি লিখে জানিয়েছে। আশা করি এখন তুমি বিপদমুক্ত হয়েছ। এখন আমি ছুটি কাটাচ্ছি ফ্রান্সে। এই পার্সেলটা তোমার কাছে পাঠাবার ব্যাপারে ভয় পাচ্ছিলাম। যদি কাস্টমসে ওরা খুলে দেখে? ঠিক সে সময়ই হেডউইক এসে পড়ে। আমার কেন যেন মনে হলো ও চাইছে জন্মদিনে তোমার একটা প্রেজেন্ট পাওয়া উচিত। সে যেন এটাই নিশ্চিত করতে আমার কাছে উড়ে এলো। টেলিফোন অর্ডারের মতোই প্যাঁচা অর্ডারে তোমার প্রেজেন্ট কিনেছি। ডেইলি প্রফিটে একটা বিজ্ঞাপন ছিল। 1 সপ্তাহ আগে রন আর ওদের পরিবারের ছবিটা দেখেছিলে? আমি শিওর ওখানে ও জাদু শিখছে। আমি সত্যিই জেলাস। প্রাচীন মিশরের জাদুকরেরা সত্যিই ছিল মোহনী শক্তির অধিকারী। এখানেও জাদুবিদ্যার অতীত কিছু ইতিহাস আছে বই কি। আমি এখানে পাওয়া কোনো কোনো বিষয় উল্লেখ করে আমার জাদুর ইতিহাস রচনাটি সমৃদ্ধ করেছি। রন লিখেছে যে ছুটি শেষের দিকে ও লন্ডনে থাকবে। তুমি কি যেতে পারবে? আশা করি পারবে। যদি না পারো তবে 1 সেপ্টেম্বর দেখা হচ্ছে হগওয়ার্টস এক্সপ্রেসে। ভালোবাসা রইল, হারমিয়ন। পুনশ্চ রন লিখেছে পার্সি হেড বয় হয়েছে। আমি বলতে পারি পার্সি সত্যিই খুশি হয়েছে।
মনে হচ্ছে রন এতে খুশি হয়নি। হাসল হ্যারি। হারমিওনের চিঠিটা রাখতে রাখতে ওর দেয়া প্রেজেন্টটা তুলে নিল। খুব ভারী। হারমিওনকে তো সে জানে, এটা নিশ্চয়ই বিরাট একটা জাদুর বই, কঠিন সব জাদু কসরত। কিন্তু না, ওটা সেরকম কিছু না। উপরের মোড়কটা খুলতেই ওর মন লাফিয়ে উঠল। চমৎকার একটা চামড়ার কেস, উপরে রূপালী অক্ষরে লেখা ব্রুমিস্টিক সার্ভিসিং কিট। ওহ হারমিওন, ফিসফিস করে উঠল হ্যারি। কেসের চেনটা খুলল। ফ্লিটউড হ্যান্ডেল পলিশ, রূপার একজোড়া টেইল টুইক ক্লিপার্স, ছোট্ট একটা কম্পাস, লম্বা যাত্রার সময় ব্রুমিস্টিকটাকে আটকে রাখার জন্য। আরেকটি রয়েছে হ্যান্ডবুক, যাতে লেখা নিজে নিজের ব্রুমের যত্ন নাও। বন্ধুবান্ধব ছাড়া হ্যারি হগওয়ার্টসের আর যেটা মিস করছে সেটা হচ্ছে জাদুর জগতের সবচেয়ে জনপ্রিয় খেলা কিডিস। খুবই বিপজ্জনক, উত্তেজনায় ভরপুর। খেলা হয় জাদুকর বাহন ব্রুমিস্টিকের উপর চড়ে। কিডিসে হ্যারি খুবই ভালো। 1 শতাব্দীর মধ্যে হগওয়ার্টস হাউস টিমের মধ্যে হ্যারি হচ্ছে সবচেয়ে ছোট প্লেয়ার। হ্যারির রয়েছে নিম্বাস 2000 রেসিং ব্রুমিস্টিক। চামড়ার কেসটা সরিয়ে হ্যারি তার শেষ প্রেজেন্টটা তুলে নিল। হাতের লেখা দেখেই হ্যারি চিনতে পারল এটা পাঠিয়েছে হগওয়ার্টসের গেমকিপার হ্যাগ্রিড। উপরের কাগজটা ছেঁড়ার পর দেখা গেল সবুজ চামড়ার মতো কিছু। পুরোটা খুলবার আগেই পার্সেলটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। ভিতরে যেই ছিল সেটা করাত করে উঠল, যেন ওটার শক্ত চোয়াল রয়েছে। ভয়ে জমে গেল হ্যারি। ও জানে হ্যাগ্রিড ইচ্ছে করে ওকে বিপজ্জনক কিছু পাঠাবে না, তবে বিপদ সম্পর্কে হ্যাগ্রিডের ধারণাটা সাধারণ লোকের মতো নয়। হ্যারি পার্সেলটায় একটা গুঁতো দিল। আবার ওটা কর্কর শব্দ করে উঠল। হাত বাড়িয়ে বেডসাইড টেবিল ল্যাম্পটা ওর মাথার উপর তুলল হ্যারি। এক হাতে মারতে উদ্যত হয়ে আরেক হাতে পার্সেলের বাকি মোড়কটা খুলল। এ কি? এটা যে একটা বই। সুন্দর সবুজ মলাটের ওপর সোনালি অক্ষরে লেখা রয়েছে দ্য মনস্টার বুক। নামটা ভালো করে পড়ার আগেই বইটা ভুতুরে কাকড়ার মতো দুদ্দার করে বিছানার উপর দিয়ে পালাতে শুরু করল। আহ, ওহ, বিড়বিড় করল হ্যারি। শব্দ করে বইটা বিছানার ওপর থেকে লাফিয়ে মাটিতে পড়ে ঘষ্টাতে ঘষ্টাতে রুমের আরেক দিকে রওনা হলো। পা টিপে টিপে হ্যারি বইটার পিছন পিছন গেল। ডেস্কের নিচে অন্ধকারে বইটা যেন লুকোতে চাইছে। মনে মনে হ্যারি প্রার্থনা করল ডার্সলিরা যেন ঘুমিয়েই থাকে। হাঁটু গেড়ে হাত পায়ের উপর ভর দিয়ে বইটাকে ধরার জন্য হাত বাড়ালো হ্যারি। আউচ! বইটা তাকে জোরে একটি কামড় মেরেছে। এখনও ওটা মলাটের উপর ভর করেই তড়িঘড়ি করে চলে যাচ্ছে অন্যদিকে। বইটার উপর একরকম লাফিয়েই পড়ল হ্যারি। কোনো রকমে শুইয়ে দিল বইটাকে। পাশের ঘরে আঙ্কেল ভার্নন ঘুমের মধ্যেই ঘোত করে শব্দ করে উঠলেন। হেডউইক আর এরালের কৌতূহলী চোখের সামনে হ্যারি বইটাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে চেস্ট অফ ড্রয়ারের কাছে গিয়ে একটা বেল্ট বের করে সেটা দিয়ে বইটাকে কষে বাঁধল। রাগে কাঁপতে শুরু করলো মনস্টার বইটা, কিন্তু বাধা থাকায় কিছুই করতে পারল না। বইটাকে খাটের উপর ছুঁড়ে দিয়ে হ্যাগ্রিডের কার্ডটা তুলে নিল হ্যারি। প্রিয় হ্যারি, শুভ জন্মদিন। মনে হচ্ছে আগামী বছর এটা তোমার প্রয়োজন হবে। এখন আর কিছু লিখব না, দেখা হলে আরও কথা বলবো। আশা করি মাগলগুলো তোমার সাথে ভালোই ব্যবহার করছে। অল দি বেস্ট, হ্যাগ্রিড। হ্যাগ্রিড ভেবেছে এমন একটা বই তার প্রয়োজন হবে। চিন্তাটাই হ্যারির কাছে অলক্ষণে মনে হলো। তবে হেসে হ্যাগ্রিডের কার্ডটা রন আর হারমিওনের কার্ডের পাশেই রেখে দিল। এখন শুধু হগওয়ার্টস থেকে আসা চিঠিটাই দেখার বাকি রয়েছে। চিঠিটা স্বাভাবিক চিঠির চেয়ে ভারী। ওটা খুলে পড়তে শুরু করলো ও। মিস্টার হ্যারি পটার, স্কুলের নতুন বর্ষ সেপ্টেম্বরের 1 তারিখ শুরু হবে। হগওয়ার্টস এক্সপ্রেস ছাড়বে কিং ক্রস স্টেশন থেকে। প্ল্যাটফর্ম নাম্বার 15, বেলা 11টা। কোনো এক উইকেন্ডে তৃতীয় বর্ষীয়দের হগস্মিথ গ্রামে যেতে দেয়া হবে। সঙ্গের অনুমোদনপত্রটি অভিভাবকদের নিয়ে সই করিয়ে আনতে হবে। আগামী বছরের বুক লিস্ট সঙ্গে দেয়া হলো। শুভেচ্ছা সহ প্রফেসর এম ম্যাকগনিগাল, ডেপুটি হেডমিস্ট্রেস। হ্যারি হগস্মিথ অনুমোদনপত্রটি টেনে বার করে দেখল। এখন আর হাসছে না সে।
উইকেন্ডে হগসমিটে যাওয়ার কথা অত্যন্ত এক্সাইটিং। এর থেকে আর কিছু হতেই পারে না। পুরো গ্রামটাই জাদুকরের গ্রাম। হ্যারি ওখানে কখনো যায়নি, কিন্তু আঙ্কেল ভার্নন আর আন্ট পেটুনিয়াকে দিয়ে অনুমোদনপত্রটি সই করাতে পারবে কি সে? অ্যালার্ম ঘড়ি দেখল হ্যারি। রাত 2টা। হগসমিট ফর্ম নিয়ে ঘুম থেকে ওঠার পর ভাবা যাবে। বিছানায় ফিরে গেল হ্যারি। নিজের জন্য করা রুটিনের আরেকটি দিনের সমাপ্তি টানল। ছুটির আর কয়েকদিন বাকি আছে তা গুনে। চোখ থেকে চশমা খুলে শুয়ে পড়ল হ্যারি। খোলা চোখ জোড়া জন্মদিনের 3টি কার্ডের দিকে তাকিয়ে রয়েছে তার অপলোক। যদিও সে খুবই অস্বাভাবিক ধরনের, তবুও হ্যারি পটার অন্য সকলের মতোই আনন্দিত হলো।